ঈদ মোবারক। না না, রমজানের ঈদ মোবারক এখন দেয় নাই, রোজার আরো বাকি আছে। তবে এটা ভিন্ন রকম আরেকটা ঈদ মোবারক। নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব, তো দেরি করে নাই, 24 ঘন্টার মধ্যেই পাল্টা অ্যাকশন। এমনকি অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান। কেন? টার্গেটটা কোনটা পড়ছে দেখেন। 24 ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল। যদি বিশ্বমূল্যরা আবারও একই ভুল করে, আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত। এই দেশটি সম্পর্কে আমার যেটুকু ধারণা, সেই ধারণাটি অবশেষে সফল হলো। এই জন্য মাত্র 24 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পেলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশের রাজনীতির, বিশেষ করে ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে, এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য। ভারত উচিত শিক্ষা পাবে। কিভাবে মুখোমুখি হয়, হ্যাঁ যুদ্ধ হবে, আর এই মাঠ যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে, এটা মাথায় রাখেন। মাঠ দখল চলবে এখন। চোর যার মুল্লুক তার। এই দেশের রাজনীতি হয়ে গেছে এরকম, যে যেমন তার সাথে তেমন, হ্যাঁ তেমনই হইতে হবে। সেই রাজনীতি আসতেছে ঈদের পরেই শুরু হবে আসল খেলা। জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে 3 পাখি মারা হলো। এক ঢিলে 2টা পাখি মারে, 3 পাখি মারা গেল। কিভাবে 3টা পাখি কিভাবে মারা হলো? 3টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। কনক সারওয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। যেই 7 মাস আগে সজীব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে। দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। প্রদর্শক ডক্টর কনক সারওয়ার তার ফেসবুকে কি লিখেছেন, লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গ্রীণতার ছাপ। মাত্র 221 দিনে আগেও যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ। 7 মাসে তার বয়স এক ধাক্কায় যেন 7 বছর বেড়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি। জাহিদ খান ছবিটা উঠিয়েছেন। ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে, কারণ ছবিটা এমনই একটা ছবি যেটা জয়ের 7 মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন, তার পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে। প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না। তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি, তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে হুমকি দমকি 2 সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের, কারণ তার মাথার উপরে আমেরিকার FBI এর তদন্ত চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড়
ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার FBI, যার কোনো ইনকাম নাই, কোনো চাকরি নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, ব্যবসা বাণিজ্য নাই, সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায়, ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে? কে বেশি চুরি করেছে, কে কম করেছে, এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে। আমি করি নাই, আমার খালা করেছে। খালা বলছে আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে। এক বোন বলছে আমি করি নাই, আরেক বোন করেছে। এক খালাতো ভাই বলবে আমি করি নাই, আরেক খালাতো ভাই করছে। শেখ হাসিনার এক ছেলে এক মেয়ে, আর শেখ রেহানার 2 মেয়ে 1 ছেলে। এই 5 জন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর। 2 মেয়ের করে 5 নাইনাতকুর। এই 5 জনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে, এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে, তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে। এই কারণ তাদের হাত দিয়ে যে রক্ত চড়েছে, তারা যে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে, এর প্রতিদান তার স্রষ্টা থেকেই, আমরা নিয়তির কাছ থেকেই, আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি। প্রিয় দর্শক, এটা 7 মাসের দেখা শুরু। তাহলে আগামী 7 বছরে তাদের নাম, ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে, কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে, কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের দলের MP মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ, আমি করি নাই দুর্নীতি, আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে। এখন সেনাবাহিনী, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল, প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ের কথা বলে দিচ্ছে, এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে। সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। একটা অঘটন ঘটবে, বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে। দর্শক, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরেই। এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে। যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন, সর্বশেষ সুখকর হয়নি, নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে। খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন, তখন ভারত বাংলাদেশের জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করিয়েছিলেন। খালেদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে। এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায়, তখন ভারত বাংলাদেশের ষড়যন্ত্র করে, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যায়। এটা ভারতের জন্য কঠিন বার্তা। এখন সেই বিএনপি কিংবা হাসিনা, তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালেদা জিয়া চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করে। আর এখন ডক্টর ইউনূস, যাকে ভারত সহ্যই করতে পারে না, মানে ওই জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনূসকে ওইরকমই মনে করে, যে ভারত শত্রু মনে করে, তিনি এখন চীন সফর যাচ্ছেন তো যাচ্ছেনই। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক 50 বছরের, এটা 54 বছরের নয়, কারণ চীন তো শুরুতে স্বীকৃতি দেয়নি। 50 বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর। এই জন্য আমরা বলবো যে যেটা যা ঘটতে যাচ্ছে এই সফরে, চীনই বলছে যে 50 বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর, এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য। ভারত কঠিন শিক্ষা পাবে, ভারত উচিত শিক্ষা পাবে। এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। দর্শক, আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাবো। দর্শক, বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা খবর। এই খবরটার মধ্যেই লোক হইতে আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আর এটা হচ্ছে 50 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অতএব খেলা হবে। এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন। বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের, এমনকি তরুণদের, অরাজনৈতিক অনেককে চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতি, গতি, প্রকৃতি, হিসাব নিকাশ, ভূরাজনীতি অনেক কিছু পাল্টে যাবে এবার। ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম। ডক্টর ইউনূসই বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন। তিনি চলে যাবেন এত সহজে, বিষয়টা এত সহজ নয়। নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ, পুরো জাতি
বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরে প্রধান উপদেষ্টার চীন সফরে কি ঘটে। আমাদের দর্শক মন্ডলী অনেকে হয়তো বা এই ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বোঝেন না, যে চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ রাজনীতি গতি প্রকৃতি হিসাব নিকাশ পাল্টে যাবে, পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। হ্যাঁ, এই চীন সফর আমি সহজভাবে বলি, এটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সম্পর্ক না, ভারতকে শায়েস্তা করার সাথে সম্পর্কিত। আর আরো বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন এটার সাথে ভেরি মাচ রিলেটেড, যেটা কেউ বলবে না। ডক্টর ইউনূস প্রয়োজনীয় সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন, সেটাও এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হবে। জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে 3 পাখি মারা হলো। এক ঢিলে 2টা পাখি মারে, 3 পাখি মারা গেল। কিভাবে 3টা পাখি কিভাবে মারা হলো? 3টা কার্য উদ্ধার হলো। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফরে এক ঢিলে 3 পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। চিন্তা করছেন, এক ঢিলে 3 পাখি মারছে। প্রথমত, বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান, সেটির যে ভিত্তি নেই, জাতিসংঘের মহাসচিব সচক্ষে দেখে গেলেন। অর্থাৎ বাংলাদেশ অস্থিতিশীল না, বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এমন অবস্থা না যেটা একেবারে বসবাসের অনুপযোগী, তো সেটা তিনি দেখে গেলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস। এটা দিয়ে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলোকে জানানো হলো, দেখো জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তারা কিন্তু সমর্থন দিয়ে গেছে, ফলে সংস্কার লাগবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটাও একটা রাজনৈতিক একটা ফায়দা বা সুবিধা সরকার পাইল। তিন নম্বরটা হচ্ছে বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা, এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া হলো যে এই ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকটটা আড়ালে চলে গেছিল। তারপরে রাখাইনে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে আরো রোহিঙ্গার অনুপ্রবেশের যে সংকট, সেই সংকটটা আড়ালে চলে গেছিল। মহাসচিব আসার ফলে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিটা পড়লো যে এটা আড়ালে যাওয়ার মতো বিষয় না, বরং মহাসচিব একেবারে সেই রোহিঙ্গা ক্যাম্পে বা আশ্রয় শিবিরে যে তাদের সঙ্গে ইফতার করার মধ্যে দিয়ে আবার স্মরণ করে দিল বিশ্বকে যে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং এটা লম্বা সময় ধরে সংকট বাড়ছে, তাদের প্রত্যাবাসন দরকার এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেটা থামানো দরকার। এই বিষয়টা সামনে চলে আসলো। ঠিকই, এক ঢিলে 3 পাখি। প্রথম কথা হলো যে এক ধরনের স্বীকৃতি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেল, তাহলে কোথায় বাংলাদেশ একটা বিশৃঙ্খল, কোথায় সংখ্যালঘু নির্যাতন, এটা সঠিক না। 2 নম্বর হলো যে সংস্কার কার্যক্রমের প্রতি যে সংস্কার নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো, সবাই নির্বাচনের রোডম্যাপ বলছে, আর সরকার বলছে যে না, সংস্কারের ব্যাপারে ঐকমত্য হতে হবে তারপরে নির্বাচন। তো সেটা একটা সমর্থন পাওয়া গেল যে না, আন্তর্জাতিক সম্প্রদায়ও, এর আগে ইউরোপ, তারাও সমর্থন দিয়েছে, এখন জাতিসংঘ দিল, ফলে এটা গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা যাবে না। এই নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে যে 7টা রাজনৈতিক দল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল যে বৈঠক, সেই বৈঠকের জন্য বিএনপি আসলে প্রস্তুত ছিল না, বরং তারা আলাদাভাবে কথা বলতে চেয়েছিল এবং বলতে চেয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার, সেই কথাটি কিন্তু সেইভাবে বলা যায়নি, কারণ অন্যান্য রাজনৈতিক দলের কাছে সংস্কারের বিষয়টি মুখ্য ছিল। ফলে সব মিলিয়ে এখানে একটা সরকারের একটা মোটামুটি প্লাস পয়েন্ট বলা যায়। যে সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন যে এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত আছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে, জাতিসংঘের মহাসচিব এই সফরের মধ্য দিয়ে সেটাও আবার প্রমাণ হলো। দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।